জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয় স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এই দশকের গত দশকের 1940-এর আগে পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবার আগে পর্যন্ত এই যে আমাদের ইউরোপের সঙ্গে যে ভারতবর্ষের যাতায়াতের ব্যবস্থা ছিল সেইটি প্রধানত সমুদ্রপথে। নিবেদিতার যে চিঠি আমরা ধরব সেই পথটি, যে পথটি আজকাল ব্যবহৃত হয় শুধুমাত্র পণ্য পরিবহনের জন্য, কার্গো, বড় বড় জাহাজ, যেটা দেখছেন যে হরমুজ নিয়ে, যেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ, এটা হচ্ছে পার্সিয়ান গালফের একটু নিচে। এই রাস্তা, দুটো পথ ছিল ভারতবর্ষ থেকে যাওয়ার, অনেকগুলো পথ ছিল। আপনার কালিকট থেকে যাওয়া যেত, কিন্তু বেশিরভাগ লোকই মাদ্রাজ থেকে যেতেন। কিন্তু মাদ্রাজ থেকে যেতে গেলে পরে ওখানে কোনো শর্টকাট নেই, পুরো শ্রীলঙ্কা ঘুরে আপনার যেতে হবে, কেননা জাহাজ চলার মতো ড্রাফট বা গভীরতা নেই। আপনাদের মধ্যে যদি কেউ কোনো ক্রুজে গিয়ে থাকেন ওই অঞ্চলে, তাহলে পরে দেখতে পাবেন যে খুব সুন্দর কন্যাকুমারীর যে আমাদের বিখ্যাত তীর্থস্থান, এবং তার অবসরে যে স্বামীজির বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং মন্দির, এইটিকে সমুদ্র থেকেও দেখা যায়, যদি সমুদ্র পথে যাওয়া যায়। ওরা গালফ অফ মান্নার হচ্ছে শ্রীলঙ্কা এবং আপনার ভারতবর্ষের মূল ভূখণ্ডের মধ্যে একটি উপসাগর, গালফ। এখন এই গালফটি হচ্ছে অত্যন্ত টার্বুলেন্ট, এবং আপনার এই উপসাগরটি অত্যন্ত বিক্ষুব্ধ, কিন্তু তার গভীরতা এত কম যে ওখান দিয়ে বড় জাহাজের কোনো চলাচল সম্ভব না। তা আমার সৌভাগ্য হয়েছিল একবারই যে ভারত মহাসাগরে কাজ করার সময় একটা ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে আমি ওইখান দিয়ে যখন যাই, এবং আমার সৌভাগ্যক্রমে ওটি ছিল দিনের বেলা, ক্যাপ্টেনের থেকে দূরবীনটি নিয়ে আমি খুব ভালো করে দেখেছিলাম কন্যাকুমারীর। তো যেই হোক, এই যে পথটি, সমুদ্র পথটি, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত অত্যন্ত ব্যবহৃত পথ ছিল, 30-এর দশক পর্যন্ত যথেষ্ট চলেছে। বিমান চলাচল এত ব্যাপক হয়নি, যদিও যুদ্ধ বিমান প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। তো ভারতবর্ষ থেকে বা চীন থেকে দুরকম উপায় আছে। চীন থেকে প্রশান্ত মহাসাগর পার হয়ে আপনি উত্তর আমেরিকায় যেতে পারেন, আবার চীন থেকে এই পেনাং এবং সিঙ্গাপুর ঘুরে এসে ভারতবর্ষ নয়, শ্রীলঙ্কার কলম্বো ছুঁয়ে একটা রাস্তা ছিল। কিন্তু ভারতবর্ষ থেকে যাবার কলকাতা থেকে, যেহেতু তখনও আমি যে সময়ের কথা, নিবেদিতা যে সময় চিঠি লিখছেন, তখনও পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী, কাজেই কলকাতা থেকে জাহাজ ছাড়ত ইংল্যান্ডের পথে, লন্ডনের টিলবাড়ি ডকে গিয়ে ডক করত, আর বঙ্গোপসাগর হয়ে, বুঝতেই পারছেন এই রাস্তাটিও খুব সুন্দর। স্বামীজির খুব চমৎকার বর্ণনা আছে পরিব্রাজকে, যে এই পথটি, নদীপথটি খিদিরপুর ডক থেকে, স্বামীজি যদিও প্রিন্সেপ ঘাটের উল্টো দিক থেকে জাহাজটি এসেছিল, উঠেছিলেন দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রা 1899,
নিবেদিতা ছিলেন, তুরীয়ানন্দ স্বামী ছিলেন। তো এই একটি পথ, গঙ্গার পথে গিয়ে সাগরের কাছে পড়ে বঙ্গোপসাগর ধরে মাদ্রাজ হয়ে, প্রথম পোর্ট অফ কল বলে ওরা, তারপরে কলম্বো হয়ে সোজা চলে যান এডেন। এবং বিপুল মনসুন পিরিয়ড ছিল, ঝড় ঝঞ্ঝা যথেষ্ট হয়েছে। এই একটা পথ, এই পথটাই বর্ণিত হবে, কিন্তু বড় সুন্দর। বিমান দিয়ে উড়ে গেলে পরে কিছু মেঘ, আর কখনো কখনো খুব লো অল্টিটিউডে যদি ফ্লাই করে তাহলে পরে আপনারা দেখতে পাবেন হয়তো দু চার খণ্ড মেঘের টুকরো, তলায় একটু সমুদ্র বা খুব ধূসর ল্যান্ডস্কেপ, কিছুই দেখা যায়। ভ্রমণের আনন্দটি নষ্ট। তাহলে আমরা যে সময়ের কথা বলছি, এইটি নিবেদিতার শেষবার পাশ্চাত্য থেকে তিনি কলকাতায় ফিরছেন। তিনি কলকাতা পর্যন্ত, ততদিনে এরা যথেষ্ট বুদ্ধি হয়েছে, মানে ওই কলম্বো এবং মাদ্রাজ হয়ে যান না, অনেক সময় বেশি লেগে যায়। কাজেই তারা বম্বেতে নামেন। বম্বেতে তখনও যা টাইম মোটামুটি, এখন একটু কম, ন্যাচারালি কয়েক ঘন্টা কম, কিন্তু সাংঘাতিক কম নয়। এটা শুনলে অবাক হবেন যে নিবেদিতা শুক্রবার দিন নেমেছিলেন, এপ্রিল কোনো একটা তারিখে প্রথম দিকে, এবং উনি ঠিক দুদিনে শুক্রবার দুপুরে ওঠেন এবং কলকাতায় পৌঁছন আপনার রোববার দিন সকালে। এমনকি আমরাও যখন নাকি চাকুরি জীবনের প্রথম দিকে যখন ভ্রমণ করেছি, মানে ভ্রমণ করিনি, মানে কাজের সূত্রে গেছি, সেখানে এই দুদিনই মোটামুটি লাগতো। এখন যতই কম হোক, আপনার হয়তো বড়জোর 7-8 ঘন্টা কমিয়েছে, তাতে কিছু এসে যায় না। 2 রাত্রি 1 দিন মোটামুটি আমাদের সময়ও তাই ছিল। এই পথটির মধ্যে ক্রিট নামে একটি দ্বীপ আমরা ধরব, কেননা আজকের চিঠিটি যেটি প্রথম, আমার মনে হয় না দ্বিতীয় চিঠিতে আমরা ঢুকতে পারবো। এই প্রথম চিঠিতেই আপনার আসবে এই ক্রিট দ্বীপ। এবং আরেকটি হচ্ছে, এরপরেই আরেকটু পশ্চিমে হচ্ছে ইটালির। এটার একটু জিওগ্রাফিটা আমরা দেখে নিই। আপনার জিব্রাল্টার স্ট্রেইট মানে হচ্ছে আফ্রিকা এবং ইউরোপকে আলাদা করছে, খুব সরু। জিব্রাল্টার স্ট্রেইট থেকে যদি ধরেন, এবার পূর্ব দিকে আসেন, তাহলে পরে ইফ ইউ আর ইস্টিং, তাহলে পরে প্রথম স্পেন, তারপরে একটু উঁচুতে ফ্রান্স, মেডিটেরানিয়ানে ঢুকে, ওটাই মেডিটেরানিয়ান। জিব্রাল্টার ইজ কানেক্টিং মেডিটেরানিয়ান অ্যান্ড আটলান্টিক। তারপরে স্পেনের পরে হচ্ছে স্পেন, ফ্রান্স, পর্তুগাল একটু লম্বাটে উঁচুতে আপনার ইটালি। এই ইটালির একটা বড় দ্বীপ হচ্ছে সিসিলি দক্ষিণে। এই সিসিলিটি একটি এমন জায়গায় অবস্থিত যে ওটা একটা কাইন্ড অফ প্লেট বাউন্ডারি। তৎকালীন যুগে এই কনসেপ্ট ছিল না, এটা এখনকার দিনের ভূতাত্ত্বিক একটা ধারণা। যে ধারণা কেন, এটা প্রায় প্রমাণিত যে পৃথিবীর সমুদ্রই হোক বা মহাদেশই হোক, এরা পরস্পর সংঘর্ষ হচ্ছে প্রতিনিয়ত। প্লেটগুলো আপনার কেউ কাছে যাচ্ছে, কেউ দূরে সরে যাচ্ছে, আবার কোনো প্লেট একটার ওপর দিয়ে উঠে যাচ্ছে অথবা একটা প্লেটের তলায় ঢুকে যাচ্ছে। সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে হিমালয়। হিমালয়ের যে রেঞ্জটি, এই রেঞ্জটি হচ্ছে আপনার এখানে আপনার একটা দক্ষিণ দিকের প্লেট এসে ক্রমশ ঢুকে যাচ্ছে এশিয়ান প্লেটে। ইন্ডিয়ান প্লেট হচ্ছে দক্ষিণের প্লেট, এবং এই ইন্ডিয়ান প্লেট ঢুকে যাচ্ছে, সাবডাকশন বলে একে, মানে আরেকটা প্লেটের তলায়। আমরা এটা এত বড় ডাইমেনশনে
যে আমরা এটা কনসেপচুয়ালাইজ করে ওই কম্পিউটারে এখানে আপনাকে স্লাইডে দেখাতে হয়, কিন্তু তার ফলেই এই ভূমিকম্পগুলো, এই আর্থকোয়েক বেল্ট, এই যে হিমালয় জুড়ে একেবারে হিন্দুকুশ থেকে শুরু করে এই আরাকানিওমা পর্যন্ত এসে দেখবেন যে একটা হিমালয় আগাগোড়াই মোটামুটি ইস্ট ওয়েস্ট তার ট্রেন্ড, কিন্তু ওখানে এসে সে উত্তর দক্ষিণ হয়ে গেছে। আরাকানিওমা মানে মিয়ানমারের সঙ্গে বার্মার সঙ্গে যে বাউন্ডারি, তো একটা প্লেট আর একটা প্লেটের তলায়। তো যে কথা বলছিলাম, এই সিসিলির উত্তর দিকে এটনা নামে একটি আগ্নেয়গিরি আছে। এই এটনা হচ্ছে, এটা এখনো এটা আপনার আগ্নেয়গিরিটা অ্যাক্টিভ, বাট ইট ইজ নট ক্যাটাস্ট্রফিক। খুব ধীরে ধীরে অগ্নুৎপাত সবসময় হচ্ছে। তো এটনার থেকে নানা রকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন হয়। স্বামীজি এবং নিবেদিতা উভয়কে যতবার যাতায়াত করেছেন, প্রত্যেককে এই পথে যেতে হয়েছে। ইটালির পরে হয়েছে গ্রিস। এখন গ্রিসের সবচেয়ে তলার সবচেয়ে বড় আইল্যান্ড, গ্রিস হচ্ছে একটা আর্কিপেলাগো। আর্কিপেলাগো এমন দেশ যেগুলো বহু দ্বীপপুঞ্জের সমষ্টি, যেমন ইন্দোনেশিয়া, তেমনি গ্রিসও হচ্ছে একটা আর্কিপেলাগো, এবং এটা আপনার বহু দ্বীপপুঞ্জের সমষ্টি। তার মধ্যে দক্ষিণের সবচেয়ে বড় অংশ হচ্ছে আইল্যান্ড হচ্ছে ক্রিট। স্বামীজি এবং নিবেদিতার সঙ্গে এবং যারা যারা ওই পথে গেছেন তাদের সঙ্গে এই ক্রিট দ্বীপে সবাই সচেতন নন, কিন্তু স্বামীজি অসম্ভব ইতিহাস, সমাজতত্ত্ব এবং পুরাতত্ত্ব সম্বন্ধে সচেতন ছিলেন, নিবেদিতাও ঠিক তাই। তো এই ক্রিট দ্বীপের পটভূমিতে আজকের চিঠিটি শুরু হবে। আরেকটু বলে নিচ্ছি, যে কথাটা বলছিলাম, এই সিসিলি মানে ক্রিটের, তাহলে বুঝতে পারছেন ইটালির পূর্ব দিকে হচ্ছে গ্রিস, অনেকটা সাউথ ওয়েস্টে, তাই তো, সরি সাউথ ইস্টে। ইটালির গ্রিস হচ্ছে আরও পূর্ব দিকে। তো গ্রিসের সবচেয়ে দক্ষিণের যে আইল্যান্ডের নাম হচ্ছে ক্রিট। এই ক্রিট একটা ঐতিহাসিক জায়গা, এবং দিস ইজ দি সেন্টার অফ দি ইউরোপিয়ান সিভিলাইজেশন। ক্রিট দ্বীপটি হচ্ছে ইউরোপের যত সভ্যতার, আধুনিক সভ্যতার আদি ভূমি, মাতৃভূমি, একদম এখান থেকে তৈরি হয়েছে। আসবো আমরা পরে। তো ওইখানে কেন বলছিলাম, এবার ওই আরও পার হয়ে গিয়ে ওই সিসিলির দ্বীপটার মাঝখানে, মেইনল্যান্ড ইটালি এবং সিসিলির মাঝখান দিয়ে মেসিনা আরেকটি প্রণালী, স্ট্রেইট বলে ইংরেজিতে, স্ট্রেইট অফ মেসিনা পাস করছিলেন। স্বামীজির একটি ঐতিহাসিক উক্তি ওই জায়গাতে রয়েছে। সেখানে রয়েছে যে নিবেদিতা হঠাৎ করে বলছে, স্বামীজি দেখুন দেখুন কি অপূর্ব দৃশ্য। 1899 স্বামীজির দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রা, এবং ওইটাই শেষ যাত্রা। তাতে করে স্বামীজি তাকিয়েই দেখলেন অপূর্ব এটনা আগ্নেয়গিরিটি একটু একটু করে ইরাপশন হচ্ছে। ইরাপশন মানে লাভা নির্গত হচ্ছে, আর সমুদ্রের পটভূমিতে ওয়ান্ডারফুল স্যান্ডি, হোয়াইট স্যান্ডি বিচ, তাতে করে এত সুন্দর যে স্বামীজিকে না দেখিয়ে পারেননি। নিবেদিতা যা কিছু ভালো লাগে, বাবা দেখো, মানে স্বামীজি আপনি দেখুন। স্বামীজি তাকিয়ে একটি ঐতিহাসিক মন্তব্য করেছিলেন, মেসিনা মাস্ট থ্যাংক মি, ইটস আই হু হ্যাড গিভেন অল হার বিউটি। মেসিনা আমাকে ধন্যবাদ দেবে, আমিই তো মেসিনার সমস্ত সৌন্দর্য দিয়েছি। রবীন্দ্রনাথের যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, একই অর্থে, হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ তিনি অনুভূতি করেছেন, কাব্যিক অনুভূতি, আর এইটা যেন উনি উপলব্ধ পুরুষ
তিনি যখন বলছেন মেসিনা মাস্ট থ্যাঙ্ক মি, ইটস আই হু হ্যাড গিভেন অল হার বিউটি। এই জায়গাতে এই সিসিলির ওই অঞ্চল দিয়ে যদি ইস্ট ওয়েস্ট লাইনে একটা প্লেট, আফ্রিকান প্লেট, ওটা ঢুকে যাচ্ছে ইউরোপিয়ান প্লেটের তলায়, এবং এই জন্য এত কিছু ওখানে অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প প্রবণ। এই জন্যই এশিয়া মাইনরের যে আপনার এবং মিডল ইস্টের যে সব ভূমিকম্প হয়, এই কয়েকদিন আগে ভেনেজুয়েলাতে এই রিসেন্টলি ডিভাস্টেটিং আর্থকোয়েক হয়েছে, বিধ্বংসী, 7.1 রিক্টার স্কেলে তার ইন্টেন্সিটি। তো এই জায়গাটা দিয়ে এরা যাতায়াত করতেন, দীর্ঘদিন কোনো হয়নি। আপনারা জানেন যে পম্পেই নগরী বা ভিনিসিয়ান রিপাবলিক, এটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতেই এই সভ্যতা শেষ হয়ে গিয়েছিল। সে যাই হোক, নিবেদিতা এই ক্রিট সম্বন্ধে বলে নেওয়া যে এটা ইউরোপীয় সভ্যতা, এবং পরবর্তীকালে যেটা ইউরোপীয় সভ্যতা ধার করে নিয়ে ল্যাটিন আমেরিকা এবং নর্থ আমেরিকা, মানে উত্তর এবং দক্ষিণ আমেরিকা যে সভ্যতার বিস্তার হয়েছে, এটা সম্পূর্ণভাবে হচ্ছে এই আপনার ক্রেটান সিভিলাইজেশন। তার অস্তিত্বকেই আমরা এখন অবহিতও নই। প্রথম ওখানে পার্মানেন্ট সেটেলমেন্ট অফ হোমোস্যাপিয়েন, মানে মানুষের প্রথম তার বাস করে 10,000 BCE, খ্রিস্ট জন্মের 10,000 বছর পূর্বে, এবং তখন থেকে তারা এগ্রিকালচার শিখেছেন। একটু এর থেকে একটু প্রাচীনতর হচ্ছে সুমেরিয়ান, যেটা ব্যাবিলনিয়ান, সুমেরিয়ান এবং মেসোপটেমিয়ান, তারা এর থেকে একটু প্রাচীন। এজন্য এটা অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 10,000 BCE, মানে খ্রিস্ট জন্মের 10,000 বছর আগে। তার মানে কত আগে বলুন? তখনই তারা ক্রিট দ্বীপে মিনওয়ান বলে যে জাতি, এথনিক, এটা সবসময় বলবেন জাতিগত, ন্যাশনালিটি বা জাতীয়তাবাদ অনেক পরে হয়েছে। জাতিগত ব্যাপারটা, এথনিসিটি, মানে আমার জেনেটিক্যালি আমি কোন গ্রুপের সঙ্গে আমি কানেক্টেড, কার থেকে আমি এসছি, এটা হচ্ছে এথনিক বলে। নৃতত্ত্ব বিভাগের এটা ক্রেটান আর্লিয়েস্ট এরা হচ্ছেন সিভিলাইজড, হচ্ছে পার্মানেন্ট সেটলার হচ্ছেন ওরা মিনওয়ান। এই মিনওয়ানরা হচ্ছে নিওলিথিক এবং আপনার ব্রোঞ্জ এজে, মানে কপার এইজেও ঢুকেছে। নিওলিথিকটা হচ্ছে পিওরলি, তখনও কোনো ধাতু আবিষ্কার হয়নি। হ্যাঁ, তো এই ক্রিট দ্বীপের মধ্যে এদের সিভিলাইজেশনের প্রথম বিকাশ, এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে ওইখানে স্ক্রিপ্ট বা হাতে লেখা ভাষার প্রকাশ করার একমাত্র সুমেরিয়ান ব্যাবিলনিয়ান স্ক্রিপ্ট হচ্ছে পৃথিবীর প্রাচীনতম এ পর্যন্ত আবিষ্কৃত। আমরা যে বৈদিক যেটা আমরা বলি বেদিক যে ব্যাপারটা আসছি পরে, তাহলে এই যে ওটা স্ক্রিপ্টটা আবিষ্কৃত হয় 2700 অ্যাবাউট খ্রিস্ট জন্মের পূর্বে। তার মানে ওটা অ্যাপ্রক্সিমেট বলে তো, যদি ওটাকে 3000 করেন, আর যিশুর জন্ম মোটামুটি 2026 মানে মৃত্যুর পর থেকে, তাহলে কত হয়? 5000, প্রায় 6500।
এই সময় ওরা লিনিয়ার এ এবং লিনিয়ার বি নামে দুটো স্ক্রিপ্ট লিপি আবিষ্কার করেন এবং অপূর্ব সুন্দর দ্বীপ। দ্বীপের ঘনত্ব খুব নেই, এটা গ্রিসের পার্ট। এখন পূর্বে এটা ক্রেটান এম্পায়ার ছিল, ক্রেটান এম্পায়ার, কেননা ওরা ক্রিট দ্বীপটা একটা অদ্ভুত ইলংগেটেড, মানে ইস্ট ওয়েস্ট ট্রেন্ডিং, এবং তার 3 ডিগ্রি মতন যদি টোটাল নেওয়া যায়, মানে 200 কিলোমিটার আপনার ইস্ট টু ওয়েস্ট লিনিয়ার সাইডটা, আর এটা হচ্ছে হাফে ডিগ্রি। 1 ডিগ্রি মানে 30 মিনিটে, মানে 60 মিনিটসে। এনিওয়ে, এগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। যারা বিমান পথে বা সমুদ্র পথে যাতায়াত করে তাদের মাপার জন্য একমাত্র ইউনিট হচ্ছে এমআই, নটিক্যাল মাইলস। 1 নটিক্যাল মাইল হচ্ছে 1.86 কিলোমিটার। তো স্বামীজি যে এটনা দেখেছিলেন, ওটা একটা প্লেট বাউন্ডারি দেখেছিলেন, তখনও পর্যন্ত এসব কোনো কনসেপ্টই আসেনি। ক্রিট দ্বীপ দিয়ে যখন নিবেদিতা বা স্বামীজি, লাস্টে তো নিবেদিতা গেলেন 1911, মানে এই বংশ, তখনও পর্যন্ত মহেঞ্জোদারো, হরপ্পা আবিষ্কৃত হয়নি। দ্যাট সিন্ধু স্ক্রিপ্ট বা সিন্ধু সভ্যতা, এইটিও একটি প্রাচীন, আর সেটা পরে। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি, এই ক্রিট দ্বীপ নিয়ে কথা বলবো, এটা শেষ করে নিচ্ছি। মিনোয়ান সভ্যতার চূড়ান্ত পর্যায়ে ওরা স্মেল্টিং শিখলো, মানে কপারকে হাই টেম্পারেচারে পুড়িয়ে তার থেকে বিভিন্ন রকম মিশ্র করে ধাতু তৈরি করা, এবং তারা এমন সব পাত্র ব্যবহার করত যেগুলো জিপসাম দিয়ে, তারপর স্টোন তো ছিলই, স্যান্ডস্টোনের করতো ইত্যাদি। তো এরপরে আসলো ভাষা আবিষ্কার করলো, ওই যে বললাম 6500 বছর আগে। আর ক্রেটানরা এর পরবর্তীকালে প্রথম মিনোয়ান সিভিলাইজেশন একে দাঁড় করিয়ে দিল। তারপরে মূল গ্রিক আইল্যান্ডের থেকে আক্রমণ হলো, ওরা এসে মিনোয়ানদের পরাজিত করে মাইসিনিয়ান গ্রিকস, আর্লি গ্রিক, এরা দখল করে নিল। এর পরবর্তীকালে দীর্ঘকাল গ্রিক রাজত্ব চলল, কিন্তু তারপরে আসলো বাইজেন্টাইন হচ্ছে অ্যাকচুয়ালি, বাইজেন্টাইনও একটা রোমান, গ্রিকের পরে আসলো রোম। ইটালি আবার গ্রিসকে আক্রমণ করলো। আগে তো গ্রিক বীররাই পৃথিবী বিখ্যাত। আলেকজান্ডার দি গ্রেট, যে ম্যাসিডোনিয়া, এটা একটা গ্রিসিয়ান পার্ট আইল্যান্ড। তো এই ক্রেটানসরা বা ক্রিট দ্বীপের মিনোয়ান অধিবাসীরা অসম্ভব দক্ষ তীরন্দাজ ছিলেন, ধনুর্ধর, দারুণ তীর চালাতে পারতেন। তার জন্য তৎকালীন যুগে গ্রিসের যত আর্মি ছিল, সে আর্মিরা এই ক্রেটান আর্চার্স বা তীরন্দাজদের তাদের বহাল করতো। এরা মার্সেনারিজ, মানে পয়সা দাও তাহলে পরে আমরা যুদ্ধ করছি। আলেকজান্ডার দি গ্রেটের সৈন্যবাহিনীতেও এরা ক্রেটান আর্চার্স ছিল, মানে প্রচুর পরিমাণে, এরা খুব ভালো তীরন্দাজ। আরেকটি অদ্ভুত খবর পাওয়া যায় ইতিহাসে, যেটি হচ্ছে তখনকার দিনে, এটা তো অনেক পরে, এটা তখন মিনোয়ান সিভিলাইজেশনের বহু পরে। গ্রিক সিভিলাইজেশন হচ্ছে 800 BC তার মোটামুটি আর্লিয়েস্ট পিরিয়ড। তারপরে সে উঠে গেছে, কিন্তু অনেক পরে মিনোয়ান সিভিলাইজেশনের। কিন্তু এই গ্রিকরা যে বর্ষার ফলা তৈরি করতেন, এটা ভারতবর্ষ থেকে আসতো। যখন আয়রন এজে ঢুকলেন এরা, আরো একটু পরে সভ্যতার অগ্রগতি হচ্ছে, কপার প্রথমে ধাতু, তারপরে হলো লোহা। এই লোহা গলিয়ে ইস্পাতের ফলা সবচেয়ে ভালো তৈরি হতো ভারতবর্ষে তৎকালীন যুগে। তখন প্যারালাল হচ্ছে তক্ষশিলা যেটা। আচ্ছা, তখনকার দিনে ওরা
এই তীরন্দাজি বা বর্ষার জন্য পার্সিয়ানস এবং গ্রিক আর্মি দুটোই প্রাচীন, তারা আপনার এটাও ইউজ করতো, এদের থেকে নিত, এত ভালো। আর আশ্চর্য, স্বামীজি কেন, আমরা এখানে অনেকেই জানি না, আমাদেরই পরবর্তীকালে 1976-এ মেহেরগড়ে একটা সিভিলাইজেশন আবিষ্কৃত হয়েছে, অত্যন্ত উন্নত। মেহেরগড় হচ্ছে বোলান পাস, বালুচিস্তানের, পাকিস্তানে বর্তমানে একটা পাস। এই পাস দিয়েই আলেকজান্ডার দি গ্রেট থেকে আরম্ভ করে যত রকম ইনভেডার্স বা আক্রমণকারী, ভারতবর্ষ সিন্ধু আক্রমণ করেছে যারা, সবাই এই বোলান পাস ইউজ করত। এই বোলান পাসের পাদদেশে বোলান নদীর পশ্চিম দিকে একটি অদ্ভুত 2 স্কোয়ার কিলোমিটার এখনো পর্যন্ত আবিষ্কৃত একটি সভ্যতা গড়ে ওঠে। এটাই ভারতবর্ষের প্রাচীনতম, এখনো পর্যন্ত আর্কিওলজিক্যালি এস্টাবলিশড মেহেরগড় civilization dating back to 7000 BCE। তার মানে হচ্ছে আজ থেকে 9000 বছরের ওপরে পূর্বে এই সভ্যতা এখানে এসছিল। এটা মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতারও আগে। এবং মহেঞ্জোদারো হরপ্পার স্ক্রিপ্ট হচ্ছে ভারতবর্ষে আবিষ্কৃত এখনো পর্যন্ত সবচেয়ে প্রাচীন লিপি, স্ক্রিপ্ট। মজা হচ্ছে এখনো পর্যন্ত এই লিপি উদ্ধার করা হয়নি। ওখানে যেটা কুমিয়ান যে ক্লে ট্যাবলেটের ওপর প্রথম যে পৃথিবীতে আবিষ্কার হয়, লোহা মানে পটারি, মানে কাদা পুড়িয়ে রোদে রেখে বা আগুন জ্বালিয়ে সেকে শক্ত করে, তার ওপরে আপনার কতগুলো গাছের সরু ডালকে পেন হিসেবে, স্টাইলাস বলে, আপনাদের যেমন নাকি এখনো রেকর্ডারগুলো অ্যানালগগুলোর মধ্যে স্টাইলাস হয়, এই ভূকম্পনেতেও স্টাইলাস, আবার এগুলো ওরা তাতে করে, কুমিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওল্ডেস্ট, 3500 BCE, মানে হচ্ছে 5500 বছর আগে প্রথম লিপি আবিষ্কৃত হয়। আর এইখানে মেহেরগড়ে লিপি পাওয়া যায়নি, কিন্তু পাওয়া যায়নি তার মানে খনন এখনো চলছে। এটা খুব এটা এসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার পুরো ইতিহাস বেরোয়নি। 2000 বর্গ কিলোমিটার ধরে ওরা ব্রিক্স এবং তার মর্টার দিয়ে সেগুলোকে করে, ওরা রেক্ট্যাঙ্গুলার কতগুলো রুম হয়, স্টোর হাউস, সেই সময় তারা চাষ শেখে। জানেন তো, মানুষ আদিমকালে হান্টিং, এছাড়া কোনো খাদ্য ছিল না। সিরিয়ালস বা গম, জব, বার্লি, আপনার ভাত, এগুলো কোনোটাই ছিল না। এরা প্রথম মেহেরগড়ে আবিষ্কৃত হয় যে সিভিলাইজেশন, সেটাতে রাইস, হুইট, বার্লি আর লেগিউমস, মানে হচ্ছে আপনার দানা শস্য, এই শিম বা আপনার অন্য কিছু কড়াইশুঁটি জাতীয় যে বীজ, ওই সময় সবুজ তরকারি পাওয়া মানে কতটা ডেভেলপড। এই মেহেরগড়েতে ওরা পেয়েছে কতগুলো গ্রাফিতি, মানে হচ্ছে কতগুলো নকশা দেয়ালে বা গুহাতে, যেগুলো স্ক্রিপ্টের জননী, মানে আদি, ওখান থেকেই আসে। তাছাড়া স্ট্যাম্প, সিলস, এমবসিং এর জন্য নানা রকম চিহ্ন, এগুলো করেছে। তো মেহেরগড় ইজ এ ভেরি ওল্ড সিভিলাইজেশন, এবং এটাকে বলা হয় এস্টাবলিশ যে এরা হচ্ছে সিন্ধু সভ্যতা, মানে হরপ্পান এবং মহেঞ্জোদারো সভ্যতার ফাদার। কেমন? আর মজা হচ্ছে যে আমাদের যে ভেদিক অ্যান্ড সাংস্কৃতিক
দুটো কিন্তু আলাদা। ইন্দো এরিয়ান বলে একটা শব্দ শুনেছি তো আমরা সবাই, ইন্দো এরিয়ান মানে আর্য, তথা আর্য শব্দটাও একটা আমাদের সংস্কৃতের আদি। ভারতবর্ষের শুনলে অবাক হবেন এত প্রাচীন সভ্যতা, কিন্তু তার স্ক্রিপ্ট বা লিপি বেরিয়েছে প্রথম 3rd সেঞ্চুরি বিসি। তার সংস্কৃত নয়, ব্রাহ্মী। ব্রাহ্মী অশোকান এডিক্টস বা এই অশোকের শিলালিপি, যেগুলো বিভিন্ন সারনাথে দেখেছেন আপনারা, যারাই কাশী গেছেন তারা নিশ্চয়ই সারনাথ দেখেছেন যে অশোকের এডিক্টস এখনো রয়েছে ওখানে। তো এইটা ব্রাহ্মীতে লেখা। ব্রাহ্মী হচ্ছে মোটামুটি 3rd সেঞ্চুরি বিসি। এবার গেল ভাষাতত্ত্ব ছেড়ে, মানে আমরা অনেক লিপিগতভাবে ভারতবর্ষ অনেক পরে। আচ্ছা, এটার দুটো পার্ট, একটা ইন্দো ইরানিয়ান। লক্ষ্য করবেন এই আর্যদের উৎপত্তিস্থল স্বামীজি যেটা খুব ব্যাপকভাবে ব্যাখ্যা করেছেন প্রাচ্য পাশ্চাত্যে এবং পরিব্রাজকে কিছুটা, সেটা হচ্ছে এইখান থেকে, এই কনসেপ্ট থেকে। এবং এই জায়গাতে স্বামীজি হাউ ওয়ান্ডারফুলি হি ওয়াজ ক্লোজ টু দ্য অ্যাকচুয়াল হিস্ট্রি, এটা আমাদের অবাক হতে হয়। আমরা যেটাতে এবার করব, কেন ক্রিট দ্বীপের হচ্ছে এই, আর সিরিয়া সম্বন্ধে একটু বলবো। সিরিয়া হচ্ছে সবচেয়ে প্রাচীন লিপি পৃথিবীতে, আগেই বলেছি, কুমিয়ান ক্লে ট্যাবলেটের ওপরে লেখা হতো। তার বয়স 3500 বিসিই, মানে হচ্ছে আরও 2000 যোগ করুন, 5500 6500 বছর পূর্বে ওই লিপি, এবং সেটাই সাংঘাতিক রকম ইম্পর্ট্যান্ট। এটা মেসোপটেমিয়া অঞ্চলে, সুমের মেসোপটেমিয়া অঞ্চলগুলো, এগুলো খুব অ্যাডজয়নিং, এবং নামও পাল্টেছে। আসিরিয়া, সুমেরিয়া, মেসোপটেমিয়া আপনারা অলমোস্ট এক অর্থে সিনোনিমাস ধরতে পারে, অ্যাডজয়নিং এরিয়া এটা ওটা। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝখানে এটা গড়ে উঠেছে। এখন এই পটভূমিতে সিরিয়া সম্বন্ধে বলিনি, সিরিয়ান জর্ডন নদী, এটাও একটা ইম্পর্টেন্ট। জর্ডন নদীটি মাত্র 215 কিলোমিটারের মতো লম্বা। জর্ডন নদীর ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক এবং ধর্মীয় যে গুরুত্ব, সেটা সম্বন্ধে আমাকে দ্বিতীয়বার বলার দরকার নেই, কারণ ব্যাপটাইজ করা এখান দিয়েই। আচ্ছা, তারও পূর্বে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র। আমাদের লক্ষ্য করতে হবে যে যীশুখ্রিস্ট যে ধর্মপ্রচার করেছিলেন মূলত জুডিয়া হচ্ছে বর্তমান যে ইসরায়েল, বর্তমান ইসরায়েলের একটা অংশ, দক্ষিণ দিক। প্যালেস্টিন, এখনকার যে বর্তমান পলিটিক্যাল সিনারিও সম্পূর্ণ আলাদা। এখানে হচ্ছে আপনার ইজিপ্ট, সৌদি আরব তার ডান দিকে, ওপরের দিকে জর্ডান। এখানে প্রথম আরম্ভ হচ্ছে আপনার ইসরায়েলের আগে প্যালেস্টিন, গাজা স্ট্রিপ, একটা ছোট্ট মেডিটেরিয়ানের পাশে, যেখানে ডিভাস্টেটিং বম্বিং করলো ইসরায়েল, একদম 70,000-এর মতো যেখানে মৃত্যু হয় প্যালেস্টিনে, এই গাজা স্ট্রিপে। তারপরে হচ্ছে ইসরায়েল মেইন, লেবানন, তার উত্তর পূর্ব দিকে হচ্ছে সিরিয়া, দক্ষিণ পশ্চিমে হচ্ছে জর্ডান, এ পাশে হচ্ছে ইরাক, আর আরেকটু তলায় নামলে ইরান। এই হচ্ছে সভ্যতার আদি ভূমি, নট ইন্ডিয়া। কিন্তু ভারতবর্ষের প্রাচীনত্ব এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত নয়। মনে রাখবেন যে মেহেরগড় বা মহেঞ্জোদারো হরপ্পার লিপি উদ্ধার হয়নি। মেহেরগড়ের তো কথাই নেই, মেহেরগড় হচ্ছে তারও প্রাচীন। মহেঞ্জোদারো হরপ্পার লিপি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, কাজেই এক্স্যাক্টলি বলা যায় না যে এটা। কিন্তু সভ্যতা অতি উন্নত,
আরবান সিভিলাইজেশন, ওটা রুরাল বা ওই নোমাডিক পিজেন্ট্রি এসে সেটেলমেন্ট হলো, এগ্রিকালচারাল সেটেলমেন্ট এরকম নয়, রীতিমতো শহর করেছে, পয়ঃপ্রণালী করেছে ইত্যাদি। তো সিরিয়াকে কেন বলছি? জর্ডন নদী শুরু উৎপত্তি হলো বোধহয় হেরমন মাউন্টেইন বলে, যেটা আপনার মোটামুটি লেবানন এবং আপনার সিরিয়ার এবং কিছুটা ইসরায়েল বর্ডারে, ইসরায়েলের কিছুটা অংশ, এখানে একটা মাউন্টেনিয়াস রিজিয়ন আছে। সেইখান থেকে হেরমন নদীর ওই মাউন্টেনের থেকে এর উৎপত্তি, এবং এসে সি অফ গালিলি, বাইবেলে আকচার পাবেন এবং নিউ টেস্টামেন্টে যিশুর বর্ণনাগুলোতে এই ম্যাথু হোক, লিউক হোক, জন হোক, প্রত্যেকেরটায় পাবেন। গালিলি দিয়ে পড়ে ও এসে আলটিমেটলি ডেড সিতে এসে পড়েছে, মাত্র 215 কিলোমিটার, কিন্তু অত্যন্ত মিয়ান্ডারিং, মানে আঁকা বাঁকা নানা রকম বাঁক নিয়েছে। এই নদীটি অদ্ভুত, সমুদ্র তল থেকে অন্তত 400 ফিট তলা দিয়ে বইছে। কল্পনা করতে পারেন জেনারেলি কি হয়, রিভার মিন সি লেভেল থেকে ওপরে গিয়ে সমস্ত সমুদ্রে পড়ছে, কিন্তু এই জায়গাটা এমন অদ্ভুত যে রেড সি এবং ইত্যাদি, রেড সি এবং এই যে জর্ডন নদী, এটা এই জন দি ব্যাপটিস্ট, 3টি নাম আমাদের ঐতিহাসিক ধর্মজগতে, জন দি ব্যাপটিস্ট, তারও আগে একটা নাম করে নেব যে হিলেল, রাব্বি হিলেল, জন দি ব্যাপটিস্ট এবং জেসাস ক্রাইস্ট, এরা 3জনই ইহুদি, এবং এদের 3জনেরই মোটামুটি সময় হচ্ছে 1st সেঞ্চুরি BCE থেকে 1st সেঞ্চুরি। আজকে পর্যন্ত যিশুর ঠিক জন্ম বছর সময় সঠিক নির্ধারণ করা হয়নি, স্পেকুলেট করেছে, নানা রকম থিওরি আছে। যাই হোক, এরা মোটামুটি কিন্তু এক সময়। এখন জন দি ব্যাপটিস্ট হচ্ছেন এরা ফোররানার। ইনি তার বিখ্যাত উক্তি যে আমি তো শুধু ঘোষক মাত্র, আমি এমন ব্যক্তি এরপরে আসছেন আমার পেছনে যার পায়ের জুতোর ফিতে খোলার ক্ষমতা আমার নেই, মানে মিনিং যিশু, জেসাস ক্রাইস্ট। এই কথিত আছে যে এই জর্ডন নদীর জলে জন দি ব্যাপটিস্ট ওকে ব্যাপটাইজ করেন, ওই নদীতে একদম নাবিয়ে, আমাদের মতো স্নান করার অবগাহন নয়, মানে ছিটে, ওরা অবগাহন করাতেন। পরবর্তীকালে এই নদীর জল, বুঝতেই পারছেন, ইসরায়েল, সিরিয়া, লেবানন, জর্ডন, 3টে জায়গা, সবচেয়ে বেশি অ্যাডভান্সড ওখানে হলো ইসরায়েল, জলগুলোকে নিয়ে এখন জলকষ্টে তীব্র, এবং ওটা একটা ডিচ, অ্যান্ড যেটা যমুনা দিল্লির কাছে হয়েছে, যমুনা নদী দিল্লির কাছে যেমন নাকি অত্যন্ত আপনার কি বলবো ডিকেইডিয়ে এনভায়রনমেন্ট, একদম পচা নদী, তার মধ্যে এত দূষিত বর্জ্য পদার্থ দেখবেন ফেনা হয়ে থাকে। হ্যাঁ, অনেক চেষ্টা করছে এরা, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেজাল্ট হয়নি। জর্ডন নদীর অবস্থা আরও খারাপ। তার মধ্যেও এখনো পর্যন্ত কিন্তু ওটা তীর্থস্থান। আমরা যেমন কাশী, বৃন্দাবন, গয়া করতে যাই, হরিদ্বার, তেমনি ওরা এই সব অঞ্চলগুলোতে, প্যালেস্টিন, জেরুজালেম, হ্যাঁ, এবং বিশেষ করে গালিলি যেখানে যিশুর তো এই জায়গাটা হচ্ছে যিশুর প্রচারের জায়গা। জর্ডন নদীর মোটামুটি পূর্ব পাড়ে গালিলি, মানে সি অফ গালিলি বলে, খুব ছোট্ট একটা সমুদ্র, ল্যান্ডলকড, তার পশ্চিমে এবং পূবেতেই বেশি। তিনি কি ভাষায় প্রচার করতেন? আরমাইক ভাষাতে প্রচার করতেন। রাব্বি হিলেল আরমাইক ভাষাতে প্রচার করতেন।
এবং জন দি ব্যাপটিস্ট তো অবশ্যই আরমাইকে করতেন, যদিও এখন ওই সব অঞ্চলগুলো পাল্টে গেছে তো নাম, এবং ওখানকার ভাষা হচ্ছে মূলত অ্যারাবিক ওদের এমনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর কুর্দিশ হচ্ছে বোধহয় ওদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যাই হোক, ওখানে অনেক সেমিটিক, এরা অল আর সেমিটিক্স, এরা কিন্তু ইউরোপিয়ান নয়, এরা ইউরোপিয়ান নয়, এরা ক্রেটান সিভিলাইজেশনের এরা তার থেকে প্রাচীনতর, কিন্তু সেমেটিক। আমরা যে ভারতবর্ষ দাবি করি যে এরিয়ান, আমরা তো এরিয়ান নই, আমরা তো মিশ্র জাতি, এবং এটাই আমাদের গর্ব যে আমাদের মধ্যে বিভিন্ন ট্রাইবাল যারা রয়েছেন, অ্যাবরিজিনস যারা রয়েছেন, তারা কন্ট্রিবিউট করেছেন আমাদের কালচারে, আমাদের মাল্টি এথনিক, মাল্টি ন্যাশনাল, মাল্টি লিঙ্গুয়াল কালচার, অ্যান্ড উই আর প্রাউড অফ দ্যাট। একটাকে বাদ দিয়ে দুটোকে ছেড়ে এরকমভাবে করব না। এনিওয়ে, তো দিস ইজ দি স্ট্রেংথ। স্বামীজির আগাগোড়া যদি প্রাচ্য পাশ্চাত্য এবং পরিব্রাজক পড়েন, এবং অন্য অন্য চিঠিপত্রতেও দেখবেন, সর্বদা জোর হচ্ছে এই বহুত্বের ওপরে। তো বিখ্যাত উক্তি তার যে আমার পূর্ব কালে যে সমস্ত ধর্ম এসছে তাদের চরণে প্রণাম, আমার বর্তমান সময়কার পৃথিবীর ধর্মগুলোকে আমার প্রণতি, ভবিষ্যতে যেই সব ধর্ম এখানে আসবে তার জন্য আমি প্রণাম রাখছি। এতটা উদার এবং ক্যাথলিক এই হচ্ছে স্বামীজি। শ্রীরামকৃষ্ণ, পুরাতন ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম, ইদানিং এখনকার ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। প্রত্যেককে গ্রহণ করছেন, প্রণাম করছেন। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ কল্ড ইন্ডিয়ান সিভিলাইজেশন। ইন্ডিয়ান সিভিলাইজেশন ডাজন্ট মিন দ্য এরিয়ান সিভিলাইজেশন। এটা খুব ভুল হবে। আমাদের মেজরিটি আর নট এরিয়ানস, তারা অন্য অন্য বিভিন্ন এথনিক গ্রুপ এবং আদার কালচারাল অ্যান্ড হোমোস্যাপিয়েন গ্রুপসে মিলিতভাবে এটা শক্তি হয়েছে। তো রাব্বি হিলেল একজন সত্যিকারেরই, এই ইহুদিদের মধ্যে তিনটি সম্প্রদায়, আপনার ফারিসি, সাদিসি আর হচ্ছে এসেনে। এই ক্রিট দ্বীপের পাশ দিয়ে 1996 ডিসেম্বরে স্বামীজি লন্ডন থেকে রওনা হয়েছিলেন প্রথমবার পাশ্চাত্য প্রচারের পর। জানুয়ারির কোনো সময়ে এই ক্রিট দ্বীপের পাশ দিয়ে জাহাজ যাচ্ছে, মধ্যরাত্রে স্বামীজির একটি স্বপ্ন দেখে, জ্যান্ত স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। মানে এত স্বপ্নটায় প্রভাবিত হয়েছিলেন, স্বামীজি এটা কাউকেই বলতেন না, শুধু ওর খুব অন্তরঙ্গ কাউর কাছে বলেছেন, নিবেদিতাকেও বলেছেন। তিনি হঠাৎ ঘুম ভেঙে যায়, তিনি দেখলেন যে একজন লম্বা দাড়ি বিশিষ্ট একজন প্যাট্রিয়ার্ক যেন বাইবেলের পৃষ্ঠা থেকে উঠে এসছেন। সে বলছেন যে আরে খ্রিস্ট ধর্ম বলে এই রকম কোনো কিছু ছিল না, এই জায়গাটা দেখে রাখো, চিনে রাখো, এইখানে খনন কার্য চালালে পরে তোমরা দেখতে পাবে যে খ্রিস্ট ধর্ম বলে যা জানো আদি, সেটা কোথায় উৎপত্তি, এইখানে তার নিদর্শন। স্বামীজিকে ঘুম ভেঙে যায়। স্বামীজিকে স্বপ্নটা এত প্রভাবিত করে, তৎক্ষণাৎ কেবিন ছেড়ে উনি ডেকে যান। ডেকে গিয়ে একজন ওয়াচম্যানকে জিজ্ঞেস করলেন যে এখন রাত্রি কটা বাজে? বলে ঠিক মিডনাইট। বলে আমরা কোথায় আছি, লোকেশন? বলল আমরা 50 মাইল দূরে ক্রিট দ্বীপ থেকে, অফ ক্রিট, 50 মাইলস অফ ক্রিট। স্বামীজি স্বপ্নে দুটো শব্দ শুনেছিলেন, তার মধ্যে একটা শব্দ স্বামীজির মনে ছিল, থেরাপিউতে। যখন নাকি থেরাপিউটে, এটা যখন নাকি নিবেদিতাকে বলছেন, আরেকটা শব্দ ভুলে গিয়েছিলেন।
নিবেদিতার তীব্র বিশ্বাস ছিল ওটা আবিষ্কৃত হয়েছিল। 1910 সালে কোনো এক ব্যক্তি হঠাৎ করে তার ঘরে ঢুকে এসে বলেন যে আরেকটা স্বামীজি যে স্বপ্নে দেখেছিলেন এই এসএনএ ছাড়াও বা থেরাপিউটে ছাড়াও আরেকটি শব্দ ছিল এসএনএ, এইটা উদ্ধার হয় নিবেদিতার সৌজন্যে। হ্যাঁ, কেননা অনেক পরে 1910-এ। তো তিনটে শাখার মধ্যে লক্ষ্য করবেন যে থেরাপিউটে এবং ওই আপনার এসএনএ এরা হচ্ছে হাইলি মোনাস্টিক। থেরাপিউটেরা জিউস নয়, এরা হচ্ছে ইজিপ্টে আলেকজান্দ্রিয়া, অ্যানাদার প্লেস, যেখানটায় আলেকজান্দ্রিয়ার কাছে পিঠে এদের ফ্লারিশ করেছিল। এরাও 3rd সেঞ্চুরি বিসি থেকে খ্রিস্ট জন্মের আরও 100 বছর পর্যন্ত এরা খুব থ্রাইভ করেন। তো এখানে প্রভাব বুদ্ধিস্টিক মিশনারি পাঠানো হয়, অনেক বৌদ্ধ সন্ন্যাসীকে প্রচারক করে প্রথম ভারতবর্ষ সম্রাট অশোক তাদের পাঠান। তাদের মধ্যে এই থেরাপিউটে কতটা ইনফ্লুয়েন্স তাদের দ্বারা, এরা ইজিপশিয়ান নেটিভ, কিন্তু বাকি যেটা এসএনএ সম্প্রদায়টা একেবারেই জিউস সম্প্রদায়ের মধ্যে, ওরা কিন্তু রিজারেকশনেও বিশ্বাস করেন না। এই যে সাদিসি বা ফারিসি যাদের যিশু নিন্দা করেছেন তার মানে মোনাস্টিক যে লাইনটা, দ্য ভাউ অফ সেলিব্যাসি, ব্রহ্মচর্য, কঠোর জীবন এবং সবার সঙ্গে ভাগ করে নেওয়া, কমিউনিটি মিলস, আলাদা থাকা। আমরা যখন চিঠিতে যাব তখন দেখাবো যে এই যে সিনাই, ইটস এ ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাস ইজিপ্টের পশ্চিমতম প্রান্তে। সিনাই এর যে ডেজার্ট, এটা ডেজার্টই ওপর দিকটা, ওপরে মেডিটেরানিয়ান মহাসাগর আর তলাতে হচ্ছে আপনার আপনার গালফ অফ আকাবা নয়, ওটা রেড সি। এই যে মাঝখানে এটা পৃথিবীর প্রাচীনতম ইহুদি বা খ্রিস্টিয়ান মোনাস্ট্রি ওইখানেই আছে। ওর দক্ষিণ অঞ্চলে মাউন্ট সিনাইতে সেন্ট ক্যাথেরিনস মোনাস্ট্রি। সেইখানে এখনো পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি ইনহ্যাবিটেড মোনাস্ট্রি সিন্স দ্যাট পিরিয়ড। এরা একেবারে ত্যাগব্রতী, ত্যাগের পথে, ব্রহ্মচর্য, আস্তেয় মানে এবং শুদ্ধাচার, স্নান, শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতা এবং কোনো কিছুর ওপরে পজিশন আমি একা নেব গ্রহণ করব না, কমিউনিটি লিভিং। এবং বিভিন্ন বড় বড় এলিট ক্লাসের এসছেন জিউসরা, যারা এটা বিক্রি করে দিয়েছেন, তাদের সম্পত্তি করে তারা বিলিয়ে দিয়েছেন সমাজের ভালো কাজে, এবং নিজেরা সারাদিন উপবাসের পরে ধ্যান এবং প্রার্থনা, ধ্যান এবং ওদের প্রচণ্ড একটা সেন্ট্রাল থিম। পরে সন্ধ্যের পরে ওরা খেতেন একটু নুন দিয়ে কোর্স রুটি, আর সঙ্গে কোনো সামান্য একটু স্টু। একটা ঘটনা পড়লেই বুঝতে পারবেন যে এই যে এসাউ বা এডম, পরে আসবো আমরা চিঠির মধ্যে, ও বাবা, তাতে করে আপনার দেখতে পাবেন যে একটু মুসুর ডাল জাতীয় কোনো একটু সামান্য ঝাল দিয়ে করেছিলেন, সেটা খাওয়ার জন্য একজন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব বললে, আমি আমার বার্থরাইট, আমার জন্মগত যত অধিকার, সম্পত্তি ইত্যাদি আছে, রাজত্ব সব ছেড়ে দেবো, শুধু আমাকে ওই স্টুটা দাও। ওর ভাই, টুইন ব্রাদার্স, তো বোধহয় জেকব নাম, তো বললো যে বলে ঠিক আছে, কি না একটা লালচে রঙের মুসুর ডাল, মানে খাবারের ইয়ে। তো যাই হোক, তবু তো ওরা খেতেন, ওরা এত কঠোর করতেন। এবং এই
এই মোনাস্টিসিজম বুদ্ধ আড়াই হাজার, বুদ্ধের আগেও সন্ন্যাস ছিল, কিন্তু প্রচারিত নয়, চারপাশে যায়নি। কিন্তু এইবার এই মোনাস্টিসিজম চারপাশে ছড়াচ্ছে। তাহলে পরে আমরা দেখতে পাই আদি ক্রিশ্চিয়ান কন্টিনিউয়াসলি ইনহ্যাবিটেড মোনাস্টিক সেন্টার হচ্ছে সেন্ট ক্যাথরিনস মোনাস্ট্রি ইন দ্য ডেজার্ট, ইন দ্য সিনাই। ওই পার্টটা হচ্ছে গ্রানাইট মাউন্টেন, এবং এই মাউন্ট সিনাইতেই 10 কমান্ডমেন্টস, মোজেস যে 10 কমান্ডমেন্টস বা 10টি ঈশ্বরের থেকে বাণী পেয়েছিলেন, এই মাউন্ট সিনাইতেই প্রবর্তিত। তাহলে জেসাস অব নাজারেথ তার প্রায় সমসাময়িক, জন দি ব্যাপটিস্ট একটু বড়, কেননা যিশু, এরা একটা মতে আছে যে এরা আপনার আত্মীয়, মাস্তুত পিস্তুত ভাই বা এরকম কিছু। জন দি ব্যাপটিস্ট একটু বড়। তো মেরি যখন নাকি যিশু গর্ভাবস্থায় এসছিলেন তার ওই বোনের বা ইয়ের বাড়িতে, তখন নাকি সঙ্গে সঙ্গে ওই জন একটু লাফালাফি করেছিল গর্ভাবস্থায়, মানে যিশুকে দেখে উৎফুল্ল, এগুলো ওদের প্রচলিত। তো আরেকজন হচ্ছে রাব্বি হিলেল। এই হিলেলের একটি বাণী বলছি, এটা হচ্ছে আপনার, আজকে আমি চিঠি শুরুই করতে পারবো না, কেননা এখনও আরও 2-4টে জিনিস একটুখানি দেখি, এই জিনিসটি আমরা চর্চা করি না, তো কাজেই আমাদের একটু সময় লাগবে, একটু আমরা আরেকটু আলোকপ্রাপ্ত হয়ে তারপরে ঢুকবো। রাব্বি হিলেলের একটি বিখ্যাত উক্তি হচ্ছে এই যে what do you consider as hateful to you, please don't do it to your fellow. যেটা তোমার কাছে ঘৃণার বস্তু বা একটা, তুমি যেটাকে পছন্দ করো না, এমন কোনো ব্যবহার তুমি তোমার চারপাশের মানুষজনের সঙ্গেও করো না। বলেই এখানেই শেষ নয়, বলছেন দিস ইজ দ্য whole of Torah and the rest is only its explanation. ইহুদিদের যে ধর্মশাস্ত্র, ট্যালমুড, মিশনা হচ্ছে প্রার্থনা, আর তোরা, এই বললো যে এটাই হচ্ছে তোরার মূল কথা, আর বাকিটা তার ব্যাখ্যা। আজকে আমাদের বোধহয় এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আগামী দিনে আপনাদের আমি চিঠি শুরু করব, কিন্তু তারও আগে একটু আরও সামান্য, হয়তো মিনিট 5-10 ভূমিকা বলে নিতে হবে। আপনাদের সবাইকে প্রণাম, পরম শ্রদ্ধেয় সুমনসানন্দজিকে প্রণাম।